কি হয় আমাদের সাথে তোমাদের বলে বুঝাতে পারবো না। পুরো পুরো মনে হয় সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে আজকে কিন্তু সোজা ঘটনায় যাব। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি, করে পাশে রেখো। এখন দেখতে পাচ্ছ তো, প্রথম তোমাদের বলেছিলাম না ভিডিও ফুটেজ ভয়েস আমি দেবো, দেখে দেখে অনেকেই দেবে, তো তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু প্রথম ইউটিউবে এমন একজন প্রুফ দিয়ে দিয়ে ভয়েস, তোমাদের সাথে ফটো, দেন তোমাদেরকে আমি ভিডিও ফুটেজ সব কিছু শেয়ার করতাম। এখন আমি দেখছি অনেক এরকম ভৌতিক ঘটনা শোনায় যারা, তারা কিন্তু ছোট বড় অনেক চ্যানেল থেকেই আমি দেখছি আমার মতো চেষ্টা করছে তারা। কারণ যবে আমি বলেছিলাম যে আমি প্রথম, আমার মতো এখনো কেউ কিন্তু করে না, যে সবুত যেটা বলে প্রমাণ প্রুফ দিয়ে দিয়ে দেখানো। আর সেই দিন আমি বলেছিলাম যে এটা বলার পর হয়তো তারাও করবে, তো এখন তারাও দেখছি করছে, যে ভয়েস দিয়ে বা প্রুফ দেখানোর জন্য অনেক কিছু। যাই হোক, চলো ওইসব বাদ দাও। ভালো আমাদের দর্শক বন্ধুদের সত্যতা কাছে আসাটা সবসময় ভালো। ওই জন্য বলি সঠিক মানুষ চেনো, কারা ফেক বানানো গল্প বলে আর কারা রিয়েল স্টোরি শেয়ার করে। তো চলো, হ্যাঁ, যাবার পূর্বে একটা কথা তোমাদের বলবো। আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা হয়তো খুব একটা বেশি বড় না, তবে ঘটনাটা খুব ভয়ঙ্কর আর সত্য ঘটনা। আমাদের যে ভাই ঘটনাটা পাঠায় মেদিনীপুর থেকে, আজকে ওর ঘটনাটাই আমি শোনাবো। তবে শেষে গিয়ে আমি কিছু আমার এইখানে বিগত 4-5 দিন ধরে কিছু প্যারানর্মাল খুব বেশি ঘটছে, সেটাও আমি তোমাদেরকে আজকে শেয়ার করব, সাথে থাকো, শেষে বলবো। আচ্ছা, এবার বলি, আমাদের মেদিনীপুর থেকে যে ভাই ঘটনাটা পাঠায়, বলে দিদি ভাই 7 মাস ধরে আমার জীবনে অদ্ভুতভাবে কিছু ঘটছে রাতের বেলায়। আমি খুব খারাপ নিজেকে নিজে মনে করছি, কারণ আমি যাকেই বলছি আমার বাড়িতে আমার কথাটা কেউ বিশ্বাস করছে না। দিদি ভাই তুমি আমার কথা বিশ্বাস করো, আমি যে কথা আজকে তোমাকে বলবো এটা কোনো বানানো গল্প না, এটা সত্যি সত্যি একটা ঘটনা আমার সাথে ঘটছে। আমি তোমাকে বললে আশা করি তুমি তোমার চ্যানেলে যদি ঘটনাটা শেয়ার করো, দর্শক বন্ধুরা যারা তোমার ঘটনা শোনে অনেকে, তারা হয়তো বিশ্বাস করবে, আর তারা হয়তো আমাকে এখান থেকে উদ্ধার হওয়ার জন্য, বাঁচার জন্য কোনো রাস্তা সাজেশন করবেই। তো দর্শক বন্ধু, তোমরা ঘটনাটা শোনো। আজকের ঘটনাটায় তোমাদের মতামত অবশ্যই আমাদের এই ছোট্ট ভাইটাকে দিও। ভাইয়ের বয়স মাত্র 21 বছর। ভাই বলে দিদি ভাই 7 মাস আগে আমার নিজের কাকা মারা যায়। আমার কাকা ভ্যান চালাতো। এখানে বলতে কোনো অসুবিধা নেই, কারণ তোমার চ্যানেলে আমি দেখেছি সব রকমের মানুষই কিন্তু ঘটনা শেয়ার করে। আর আমি তোমাকে সত্যি কথা বলছি, আমাদের ভাই বলে দিদি ভাই আমার কাকা ভ্যান চালাতেন, আমার কাকা মাছের গাড়ি টানতো, আর কি ভ্যানে করে মাছ টাছ টানতো মোহনার দিকে। ওনার কাকা ভোর রাতে যেত, মোহনার মাছ যেগুলো আসে সমুদ্র দিয়ে ওগুলো টানতো, বাজারে নিয়ে আসতো স্থানীয়। বলছে কাকার অ্যাক্সিডেন্ট হয়, কাকা মারা যায়। তার আগে থেকেই কাকার শরীরটাও খুব একটা ভালো ছিল না। তবে কি বলতো, দরিদ্র সংসারে যখন বাড়ির একজন আয় করার মতো মানুষ থাকে, তাকে উপার্জনের জন্য যতই জল মানে বাধা বিপত্তি ঝড় যাই হোক বেরোতে হয়। আমার কাকাও সেরকমই শরীর খারাপ নিয়েই একদিন রাত 3টের সময় বেরোয়। সেই দিন একদিন বলে না, আমার কাকা অনেক ছোট থেকে ভ্যান চালাতো মাছের। বলছে হঠাৎ সকালবেলা 7টার দিকে বাড়িতে ফোন আসে, মোহনায় যেখানে কাকা মাছ নিয়ে যাতায়াত করত সেই মালিক আড়তদার আর কি, উনি ফোন করে বাড়িতে জানায় যে তোমরা তাড়াতাড়ি এসো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। উনি ফোনে বলেনি যে আমার কাকা মারা গেছেন। তো যেহেতু আমাদের পাশাপাশি বাড়ি, মানে একই গ্রামে আমাদের বাড়ি, পাশাপাশি, একসাথে না। তো সবাই আমরা জানতে পারি আমার কাকা মারা গেছে। কাকি ছুটে আসে, আমার বাবা হচ্ছে বড়, এসে বলে যে দাদা এরকম ফোন এসেছিল আড়ত থেকে, মালিক এখন যেতে হবে। বলছে আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার বাবা বলল যে ঠিক আছে বৌমা তুমি একটা কাজ করো, তুমি যাও আমি আসছি। বলে আমরাও যাই। ভাই বলে দিদি ভাই গিয়ে দেখলাম আমার কাকা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে ওই বড় বড় মাছ
বোঝাই করে নিয়ে যায় ট্রলি গাড়ি মতো থাকে না, ওই গাড়িতেই কাকার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। কাকাও মাছ নিয়ে ভোর রাতে বেরোচ্ছিল 4:30-র দিকে, 3টের দিকে যায়, 4:30-র দিকে বেরোচ্ছিল, আর ওই গাড়িও বেরোচ্ছিল। কোনো কারণে ওই মোহনার দিকে যেতে দেখবে অনেকটা ডোবা ডোবা পড়ে, ডোবা দেখবে জল জমে আছে, এখন যেহেতু বর্ষা, তো যখন শুকনো সময় থাকে তখন ওই দিকটা শুকনোই থাকে, আবার সমুদ্র অনেক যখন জোয়ার হয় তখন না জল যখন সমুদ্রে বাড়ে তখন ওই রাস্তাগুলো পুরো ভরে যায়। ভাই বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, 1 মিনিট মাথায় লাগছে খুব। আমাদের ভাই বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, যখন আমরা যাই কাকার খুব বাজে অবস্থায় মৃত্যুটা হয়। কাকা পড়ে যায় ভ্যান নিয়ে, পড়ে গিয়ে ওখানে ভ্যানের মধ্যেই কাকার যেটুকুনি মাল বোঝাই ছিল, সেই মাল কোনো কারণে কাকার শরীরও খারাপ ছিল, এরকমভাবে জলের মধ্যে মুখটা থেবড়ে পড়েছিল। আদৌ কাকা পড়ে গিয়ে মারা গেছে না কোনো খারাপ জিনিসের দৃষ্টি থেকে বেঁচে উঠতে পারিনি, মাথাটা পুরো মুড়িয়ে একদম পাখের মধ্যে, ওই পাশে ডোবা মতো ছিল, মোহনায় গেলে তোমরা দেখতেই পারবে যারা গেছো, হ্যাঁ ওখানে ডোবার মধ্যে পুরো মুখটা চুবিয়ে দেয়। তো যাই হোক কাকার তো আমাদের ওখানে শ্মশান কলকাতার মতো না, এত বাঁধানো পাকা এরকম না, মাঠের মধ্যেই পোড়ানো হয়, যেখানে নিয়ে যাওয়া হয় কাকাকে গ্রামের ভেতরে। পাকাও আছে কিন্তু গ্রামের ভেতরে যেখানে সুবিধা হয় সেখানেই নিয়ে যাওয়া হয়। আমাদের গ্রামে যারা মারা যায় ওখানে কাকাকে বাড়িতে নিয়ে আসা হয়, তারপর বাড়িতে একে একে গ্রামের পঞ্চায়েত প্রধান আরো লোকজন আত্মীয় স্বজন দূরে দূরে থাকে, তারা আস্তে আস্তে কাকার দেহটা সৎ কাজের জন্য যখন নিয়ে যাওয়া হয় তখন বিকেল 5টা বাজে বাড়ি থেকে নিয়ে বেরোনো হয়। বিকেল 5টার সময় নিয়ে যখন যাওয়া হয় তখন মাঠের মধ্যে মানে কাঠ সাজিয়ে কাকাকে মুখ অগ্নি করা হবে। কাকার ছেলেও রয়েছে, কাকার ছেলে আমার থেকে ছোট। আমাদের ভাই বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, কাকাকে ওখানে শুবিয়ে রাখা হয়েছে, মানে মাঠের পাশে রাখা হয়েছে, কাঠ গোছানো হচ্ছে, অনেক কিছু নিয়ম থাকে, সেই নিয়মগুলো করছে। আমাদের ভাই বলছে আমি আমাদের পাড়ার থেকে আরো অনেক ছেলেরা, আমাদের সমবয়সী বন্ধু, আমাদের সিনিয়র দাদাও আছে, আমরা দূরে বসে রয়েছি। আর শুধু ওখানে আমার কাকা না, ওখানে আরো 2টো মৃতদেহ এসছে যেগুলো পোড়ানো হবে বলে মাঠের উপর কাঠ সাজানো হচ্ছে, তাদেরও নিয়ম কিছু সেগুলো করছে যেগুলো মৃত্যুর আগে করতে হয় হিন্দু শাস্ত্রে। বলছে আমাদের ভাই দিদি আমি খুব জোর বাথরুম পাই, তো যেহেতু আমরা জানি ওটা একটা পবিত্র জায়গা শ্মশান, তো যেখানে সেখানে তো বাথরুম করা যায় না, তা আমি আমার যে বন্ধুরা ছিল একসাথে বসে ওদেরকে বললাম আমার খুব বাথরুম পেয়েছে জোরে, আমি বাথরুম করে আসছি। তো বললো তাড়াতাড়ি যা। আমি ওই যেখানে শ্মশান মতো শ্মশান ভূমি ওখান থেকে ছুটে বাইরে বেরোই, বেরিয়ে একটা ধারে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের ওখানটা ঢুকে যাই। তখন আনুমানিক সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে, গা ঢাকা ঢাকা অন্ধকার, আর ওই 6:30 পৌনে 7টা বাজে, খুব অন্ধকারও না, বেশ আবছা আবছা দেখা যাচ্ছে। আমি জঙ্গলে দাঁড়িয়ে যখন বাথরুম করছি হঠাৎ করে আমি দেখলাম আমি যেখানটা বাথরুম করছি ঠিক ওর সামনে না একটা ফাঁকা মাঠ আছে, ফাঁকা মাঠ, ওই ফাঁকা মাঠের ওখানটা একটা ডোবা মতো আছে। আমি দেখলাম ওই ডোবার ওখানে একজন হাত পা ধুচ্ছে ওই অন্ধকারে। আমি আবার দেখে ভাবলাম হয়তো আমাদের নালে আরো 2টো যে মৃতদেহ এসছে তাদের বাড়ির কোনো লোকজন হবে, হাত মুখ ধুচ্ছে জল দেখে। আমি ওখান থেকে বাথরুম করে চলে আসি। তো আসার সময় আমি ভাবলাম যাই ওই ডোবাটায় বাথরুম করেছি হাতটা পাটা ধুয়ে যাই, কেন যেহেতু ওখানে কাকার মৃতদেহ রয়েছে, ধরতে হবে তুলতে হবে শ্মশানে, তো বাথরুম করেছি এই হাতে ধরবো না। বলছে দিদি আমি ওই জঙ্গলের ওই পাশ থেকে ঘুরে ওই ডোবাটাই যাই, যেতে দেখলাম একজন মাথাটা নিচু করে, কোমরটা ভেঙে মাথাটা নিচু করে, যেরকম আমরা মানে কি বলতো দাঁড়িয়ে থাকতে থাকতে মানে ধরো কেউ জুতো পায়ে জুতো পরলে যেরকম হয়, বুটের যেরকম আমরা বোটা বাঁধি, যেরকম আমরা ডাউন হই, ঠিক ওই রকম ভাবে কেউ একজন হাত পা ধুচ্ছে। আমাদের ভাইও সেম ওরকম পাশে দাঁড়িয়ে ওই ডোবা থেকে জল নিয়ে মুখে দেয়, হাতে দেয়, পায়ে দেয়, হাত পা ধুচ্ছে। ধুতে ধুতে তখন ভাই বলছে যে কি দাদা আপনারা কোথা থেকে এসছেন? তো সেই লোকটা যখন
কথাটা শুনে ভাইয়ের দিকে একবার ঘুরে তাকায়। যখন ঘুরে তাকায় তখন দেখছে যে লোকটার এই গালটা, মানে যেই গালটার দিকে ভাই রয়েছে সেই গালটার এদিকে না মাংস নেই, মাংসটা খামছে, মনে হচ্ছে কেউ তুলে নিয়েছে। ভাই ওই দৃশ্য দেখে এরকম করে চমকে দাঁড়িয়ে পড়ে, পড়ে বলছে, ও দাদা আপনার তো গাল ফাল ছিঁড়ে গেছে, কি ব্যাপার? তো সেই লোকটা তখন হাসছে। যখন হাসছে ভাই বলছে, দিদি ভাই পুরো অন্ধকারও না, আমি পরিষ্কার কাছাকাছি রয়েছি, ওনাকে হাত বাড়ালে আমি ধরতে পারবো, অথবা উনি হাত বাড়ালে আমাকে ধরতে পারবে, এতটা কাছাকাছি। লোকটা যখন হাসছে না, লোকটার এই সাইডের দাঁতগুলো দেখা যাচ্ছে, দাঁতগুলো, এখানে মাংস নেই। ভাই ওই দেখে ওখান থেকেই ছুটতে ছুটতে, ভাইয়ের এক বন্ধুর নাম হচ্ছে রাম, ও রাম এরাম এরাম করতে করতে ছুটে আসে। আর রাম হচ্ছে কিন্তু ভাইয়ের বন্ধুটার নাম। আর যখন রাম নাম জপটা করে, সেটা মানুষেরই নাম হোক, আর রাম আমাদের হিন্দুদের দেবতা, তো ওই নামটা নিতে বলছে, দিদি তোমাকে কি বলবো, ওই যে মানুষটাকে দেখছিলাম ওটা তো কোনো মানুষ ছিল না, আমি ওর মুখ দেখে বুঝতে পেরেছি ও ওই ডোবার মধ্যে, মানে কি বলবো তোমাকে, উড়ে গিয়ে যেরকম জলে পড়ে না, ওরকম ছাপাত করে ব্যাঙের মতো লাফিয়ে ওই ডোবার মধ্যে ঝাঁপিয়ে। জলের যে শব্দ সেটা সবাই শুনছে, জলের শব্দটা। তখন আমি যখনই রাম এরাম কোথায় রে, তুই কোথায়, মানে রাম হচ্ছে আমার খুব ভালো পাড়ার বন্ধু, ও আমার বাড়িতে সারাক্ষণ থাকে, ওর বাড়িতে আমি থাকি। তো আমাদের ভাই বলছে, দিদি ভাই সবাই বলছে জলের শব্দ হলো কেন রে, জল কোথা থেকে এলো এখানে? আমি তখন বললাম, আরে ওই জঙ্গলের পাড়ে একটা ডোবা আছে, হ্যাঁ আমি বাথরুম করতে গেছিলাম, ডোবাতে আমি হাত মুখ ধুতে গেছিলাম, ওখানে একজন হাত মুখ ধুচ্ছিল আগে থাকতে, জানিস এরকম গালের পাশে পুরো মাংস নেই, হাসছে। আমি পুরো কথা ওদের সাথে হাঁপাতে হাঁপাতে মাঠে বসে বলি। তখন ওরা বলছে, চল তো দেখি কোথায়। যখন ওদের নিয়ে আসি তখন দেখি ওখানে না আছে কোনো ডোবা, না আছে কোনো মানুষ। তখন ওরা বলছে, কি রে এখানে তো কোনো ডোবা জল কিছুই নেই, তুই ডোবা কোথা দিয়ে পেলি? আমি বললাম, দেখ যদি এখানে ডোবা না থাকে, আমি যদি ভুল বলি, জলে ঝাঁপ দেওয়ার মতো ভারী জিনিসের শব্দ তোরা পেয়েছিস তো? তখন বলছে, হ্যাঁ সবাই পেয়েছে, আমাদের যত ওখানে আত্মীয় স্বজন লোকজন, এমনকি আরো দুজনের যে আত্মীয় স্বজন এসছে মানে মৃতদেহ, তারাও পেয়েছে, কারণ আমাদের গ্রামের মধ্যে সবার মোটামুটি মুখ চেনা। তো যখন আমি চিৎকার করে কথাগুলো বলছি, আশেপাশে যারা রয়েছে চেনা অচেনা সবাই আমার কথা শুনছে। তখন আমাদের মধ্যে আমার এক দাদা, মানে নিজের না পাড়ার সিনিয়র দাদা, সে এসে বলল যে, দেখ তোর বাবাকে, ভাইকে বলে, তোর বাবাকে গিয়ে বল তাড়াতাড়ি কাজটা করতে, কারণ মাঠটা তো ভালো না, আর এখানে মৃতদেহ পোড়ানো হয়, এখানে তো আর পিকনিক করতে আসিনি, যত তাড়াতাড়ি পারিস কাজ করে বাড়ি চল, ফিরতে হবে। তো যাকগে আমি গিয়ে বাবাকে বললাম, বাবা তাড়াতাড়ি বলো না, যারা ওখানে ডোম আছে, বললাম বাবা তাড়াতাড়ি বলো ডোম দাদাদের যে কাজটা করে নিতে। তখন আরও যে দুটো ডেড বডি ছিল, তো ওরাও বললো যে দাদা আকাশে খুব মেঘও করেছে, প্রচুর মেঘ, আকাশে থেকে থেকে ঘুম 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 করছে, মেঘ ডাকছে। তো বললো তাড়াতাড়ি মৃতদেহ সৎ কাজ করে দেন, কাঠ সাজিয়ে। তো বললো যারা ডোম ছিল তারা বললো, তাহলে একটা কাজ করুন, আপনারাও হাতে হাতে আমাদের কাজ করুন, কারণ ডোম ছিল 4টে, মৃতদেহ ছিল 3টে, এবার 4টে ডোম একটা চিতা সাজাতেই লেগে যায়, আরো 2টো চিতা আছে। তো তখন আমি ভাই বলছে, আমি আমার যত বন্ধুরা ছিল সবাই আমরা ওই চিতা সাজাতে শুরু করলাম, ডোমরাও ছিল, দিয়ে যেরকম ওরা ডোমরা বলছিল ওরকম ভাবে চিতাটা সাজালাম, আরো 2টো চিতা ওরকম ভাবে সাজানো হলো। এইবার আমরা কাকাকে চিতায় তুলি, তোলার পর যাই হোক বাড়িতে সবাই গেছিল, কান্নাকাটি, একটা তো শোকের আবহ, বুঝতে পারছো শোকের সময়, তো সবাই কান্নাকাটি করছে ওই সময়। তো যাই হোক কাকার ছেলে যে ছিল সে মুখ আগ্নি করলো, কাকাকে মুখে আগুন দিল, দেওয়ার পর সে তো কাঁদছিল, ওকে বললো আর তাকাবি না, ঘুরিয়ে নিয়ে চলে আসলো। আগুন দেওয়ার পর বলে দেখতে নেই। তারপরে যাই হোক ওদের ভাইদের এটা নিয়ম যে মুখ আগ্নি করো, সে আর ঘুরে তাকাবে না, ওই লাশ দেখা। তো ভাই খুব মানে ওই শ্মশানে লুটিয়ে কাঁদছে, মানে খুবই একটা দুঃখের সময়। তারপর যাই হোক ওখান থেকে বাড়ি চলে আসি। ভাই বলছে, দিদি ভাই ওই দিন থেকে আজকে 7 মাস হচ্ছে আমার সাথে ঘটনাটা ঘটে। আমি বাড়িতে এসে সবাইকে বলি যে ওই লোকটাকে দেখেছিলাম,
সবাই এইটা বিশ্বাস করে জলের একটা শব্দ হয়েছে, ঝপাত করে কেউ ঝাঁপিয়ে পড়ার ভারী জিনিস, কিন্তু ওখানে কোনো জল ছিল না, ওখানে কোনো জল ছিল না। জল পড়ে ওই শ্মশানের মাঠ থেকে বাড়ির দিকে আসতে একটাই রাস্তা, পুকুরেই সবাই ওখানে হাত পা ধোয়, স্নান টান করে, দিনের বেলা সব কিছু করে, কিন্তু ওই শ্মশান মাঠের ওখানে আশেপাশে কোনো ডোবা বা জলের জায়গা নেই। তো সবাই আওয়াজটা শুনে বিশ্বাস করেছে, কিন্তু আমি যেই কথাটা বলেছি যে আমি এরকম একটা লোক দেখেছি বা এরকম, সেটা কেউ বিশ্বাস করেনি। যাই হোক গেল। ভাই বলছে দিদি ভাই 7 মাস ধরে আমি রাতের বেলা প্রত্যেকদিন আমার সাথে ঘটে, আমি রাতে যখনই শুই আমার মধ্যরাতে ঘুম ভেঙে যায়। মধ্যরাতে ঘুম ভাঙে, সেটা কেন ভাঙে আমি বলি। যেই দিন আমি মরাটা পুড়িয়ে আসি, মানে আমার কাকার সৎ কাজ করে আসি, সেদিন রাতেই আমার সাথে ঘটনাটা প্রথম হয়। আমি রাতে ঘুমাচ্ছি আমার রুমে, বলছে আনুমানিক 3টের কাছাকাছি, মানে 2:30 থেকে 3টের মধ্যে, এই 30 মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটে। বলছে আমার প্রত্যেক দিন ওই 2:30 থেকে 3টের সময় দমটা আটকে আসে, আমি শ্বাস নিতে পারি না। যখন আমার দম আটকে আসে অটোমেটিক্যালি মানুষ চোখ খুলবেই, আমি যখন চোখ খুলি তখন আমি সেই লোকটাকে দেখি আমার ঠিক এরকম কাছে, ঠিক এই রকম কাছে লোকটা আমাকে মুখের কাছে এরকম করে বসে রয়েছে। ভাই বলছে দিদি ভাই আমি এর থেকে, ভাই বলছে দিদি ভাই আমি বাড়ির লোককে সবাইকে জানাই এই ব্যাপারটা, বাড়ির লোক কেউ বিশ্বাস করেনি। আমার দিদা বয়স্ক মানুষ, দিদাকে যখন জানাই দিদার বাড়ি গিয়ে, তখন দিদা আমাকে, দিদার ওই মেদিনীপুরেই গ্রামে, হ্যাঁ, দিদা আমাকে অনেক কালীবাড়ি, তারপরে মুসলমান ওঝা, অনেক জায়গায় নিয়ে যায়। তারা আমাকে মাদুলি দেয়, তাবিজ দেয়, জল পড়া দেয়, আমি সব কিছুই কিন্তু নিয়ম মতো করি। কিন্তু আমাদের ভাই বলে দিদি ভাই আমি যেই দিন কাজ করব সেই দিন আমি কোনো কিছু দেখতে পারি না, আমার সাথে কিছু হয় না। ঠিক তার পরের দিন আবার সেম ওরকম। যতবার কালীবাড়ি গেছি ঠিক ওরকম, যতবার আমাকে মাজারে নিয়ে গেছে, মসজিদে নিয়ে গেছে, ঠিক একদিন করে আমি দেখবো না, পরের দিন আবার হবে। আমাদের ভাই বলেছে দিদি আমি জানি না যে আমাকে প্রত্যেকদিন রাতে এরকম মুখের সামনে আমার বসে থাকে, ভয় দেখায়, দম আটকে আসে। আমি আদৌ এই ঘটনাটা আজকে শেয়ার করছি, হতে পারে আগামী দিন আমি হয়তো থাকবো না, কিন্তু আমার এই ঘটনাটা থেকে যাবে দিদি তোমার ইউটিউব চ্যানেলে। আর যদি তুমি কোনো রকম ভাবে আমাকে সাহায্য করতে পারো, ভাই বলেছে যে তাহলে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি অন ক্যামেরায় ভাইকে একটাই কথা বলতে পারি, তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যেখানে ঘটনা পাঠিয়েছ ওখানে তুমি দেখবে আমি একটা নাম্বার দেবো, তুমি সেই নাম্বারে তার সাথে যোগাযোগ করো। আর এই কথাটা আমি বললাম, যদি কিছু হয় ঠিক আছে, যদি কিছু হয় আপ্রাণ চেষ্টা করব যে তুমি এই জিনিসটা থেকে বেরিয়ে আসো। আর দর্শক বন্ধুদের কাছে আমার নিজের রিকোয়েস্ট, সেটা হচ্ছে প্রিয় দর্শক বন্ধু তোমরা যদি কোনো রকম ভাবে ভাইয়ের পাশে দাঁড়াতে পারো, মানে টাকা পয়সার তো দরকার নেই, দাঁড়ানো মানে ভাইকে যদি কোনো রকম মনোবল, কোনো সাপোর্ট করতে পারো। ভাই বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমাদের বাড়িতে তোমার ঘটনা মোটামুটি সবাই শোনে। আমরা খেতে খেতে তোমার ঘটনা গ্রামের বাড়িতে আমরা চালিয়ে রাতের বেলা খাবার খাই, আমরা সবাই শুনি। আমাদের বাড়ির লোক তোমাকে খুব বিশ্বাস করে, খুব বিশ্বাস করে, কিন্তু আমার সাথে যেই জিনিসটা হচ্ছে সেই জিনিসটা আমার বাড়ির লোক মানতে পারে না, বলে না এরকম হতেই পারে না, আমাদের এই গ্রামে শ্মশানের মাঠে আজ পর্যন্ত কোনো এরকম কিছু শুনিনি, তাহলে তোর সাথে কেন এরকম হবে, তুই বানিয়ে বলছিস। আমার বাড়ির লোক বিশ্বাস করে না। তবে আমি আজকে বলবো ভাইয়ের বাড়ির বড় যারা আছেন তাদেরকে, অবশ্যই ভাই যেই কথাটা বলছে আজকে যদি ভাইয়ের সাথে কিছু না ঘটতো তাহলে পারে ওই শ্মশানের মাঠে যারা ছিল ওই সময় উপস্থিত তারা ওই জলের শব্দ শুনতো না, ঝাঁপ দেওয়ার সবাই শুনেছে, তাহলে ভাই আমাদের সত্যি কথা বলছে। আর যদি মিথ্যেই হতো তাহলে ভাই কষ্ট করে আমাকে এই ঘটনাটা লিখে কখনোই পাঠাতো না। আর সেই মাঠের ফটো আমাকে দিয়েছে, আমি কিন্তু ফটোটা তোমাদের দিলাম না, কারণ আমি জানি এই মাঠে যেখানে শ্মশানের মাঠ, সেই ফটোটা আমি দিলাম না এই কারণে, অনেকেরই দেখে রাতের বেলা অনেকে বলে যে ঘুম হয় না, ভয় লাগে, শরীর খারাপ লাগে, আমি চাই না। তার জন্য আজকে কমসে কম
একদম ঘটনাটা খুব রত 7 মাস আগেকারের। আর শ্মশানের মাঠ বলে, যেখানে প্রতিনিয়ত 10-12 জন করে মারা যায় তাদের চিতা পড়ে, আমার নিজেরই দেখে না একটা বুকের ভিতরটা কেমন লাগছিল শ্মশানের মাঠের ফটোটা দেখে। যার জন্য আমি দিলাম না তোমাদেরকে শ্মশানের মাঠের ফটোটা, আজকে না দিয়েই আমি মুখে বললাম। দেখলে হয়তো শরীরের মধ্যে খুব মানে অস্থির লাগতো, যার জন্য আমি দিলাম না, ঠিক আছে। আর যদি ভাই আমাকে না বা পাঠাতো তাহলে আমি এই কথাটাও তোমাদের বলতাম না। আমি তোমাদের সবই শেয়ার করি, আজকে ফটোটা দিলাম না। কারণ অনেক আমার বোনরা বলে দিদি ভাই খুব শরীর খারাপ লাগে, হ্যাঁ অনেক রকম আমাকে পার্সোনালি ফোন করেও বলে, মেসেজ করে, যার জন্য আজকে ফটোটা দিলাম না। যাই হোক, তো দর্শক বন্ধুরা, আর আমি আমাদের ভাইয়ের জানি, আশা করি বাড়ির লোক আপনারা শুনছেন, আমি বলবো ভাইকে যত তাড়াতাড়ি পারেন ওকে কোনো জায়গায় নিয়ে যান, ভালো জায়গায় নিয়ে গিয়ে ওর কমসে কম একটুখানি দেখেন, ঝাড়ান যে ওর পেছনে কে লেগে আছে। কারণ এই যে রাতের বেলা ওর শ্বাস প্রবলেম হয়, তারপর যখনই ও চোখ খোলে তখনই সেই মানুষটাকে দেখে ওর মুখের সামনে এরমভাবে বসে রয়েছে। এই জিনিসটা খুবই ভয়ঙ্কর জিনিস। প্রথম তো হচ্ছে দম নিতে পারে না, কোনো অন্য উপায় হলো, ঘরে আওয়াজ হচ্ছে, আশেপাশে ঘুরছে, তাহলে আলাদা ব্যাপার যে না চোখ খুলবো না, বাবা বন্ধ করে থাকি। কিন্তু ও শ্বাস নিতে পারে না, যখন ওকে বাধ্য হয়ে চোখ খুলতে হয় তখন আরো ওর ভয়। কারণ প্রত্যেক রাতে দেখে, ওর মনে একটা ভয় থাকে, এই আমার শ্বাস প্রবলেম হচ্ছে, আমি দম নিতে পারছি না, এইবার চোখ খুলবো আমি দেখবো সে আমার মুখের সামনে বসে আছে। তাই জন্য আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনারা তো আমার ঘটনা শোনেন, আমি যখন বিশ্বাস করেছি ভাইয়ের কথা আপনারাও বিশ্বাস করেন, আর আপনারা তো ওর কাছের মানুষ, আপনজন। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে আজকে ভাই মেদিনীপুর থেকে, আমি কলকাতায় থাকি, হেল্প চেয়েছে। যাই হোক, আশা করি আপনারা আমার কথা রাখবেন। আর দর্শক বন্ধু, তোমরাও আশা করি ভাইয়ের জন্য কিছু না কিছু লিখে পাঠাবে। আমি জানি কিছু না কিছু মতামত অবশ্যই কমেন্টসে জানিও, ঠিক আছে। আর ভাই তুমি কিন্তু আমার সাথে একটু যোগাযোগ করো। তো দর্শক বন্ধুরা, এবার যে কথা আমার বাড়ির বলবো বলেছি, তোমাদের বলি, আজ প্রায় সপ্তাহখানিক ধরে আমার বাড়িতে খুব খারাপ অবস্থা। আমি তোমাদেরকে এতদিন ধরে বলিনি, তোমরা সবাই জানো যে আমি এখানে থাকি, এই জায়গাটা একদম খারাপ, জায়গাটা ভালো না, একদম খারাপ। আমার মায়ের কথা বলি, তোমাদেরকে দরকার হলে আমার মায়ের মুখ থেকে আমি ভিডিও করে তোমাদেরকে আমি শোনাবো, ঠিক আছে। আমার মা বলছে দুপুরবেলা 5 দিন আগে মা ইনহেলার হয় না, মায়ের খুব শ্বাস প্রবলেম হচ্ছে, খুব ঠান্ডা লেগেছে, ডাক্তার দেখিয়েছে, একটা ইনহেলার দিয়েছে। তো মা ওই ইনহেলারটাকে নিয়ে কোনোদিন তো ইউজ করেনি, হাতে নিয়ে 3:30টার সময় শুয়ে ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়া করে। দুপুরবেলা আমাদের খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় মা বাবার, তো আমাদের অনেক লেট হয়। তো 3:30টার সময় ঘুম থেকে উঠেছে, উঠে ওই ইনহেলারটা হাতে নিয়ে মা দেখছে কি লেখা আছে। হঠাৎ করে মা বলছে, খাটে আমি শুয়ে আছি, আমার ঠিক পাশে কেউ দাঁড়িয়ে বলছে, এটা আবার কি? মহিলা কণ্ঠ, একজন মহিলা কণ্ঠ বলছে এটা আবার কি। গেল মা সেই জিনিসটা যখন শোনে, তখন বাবা পাশে ছিল, বাবাকে বলছে ওগো ওগো ওঠো তো, দেখো একটা মেয়ে ছেলে ঘরে কথা বললো। তখন আমার বাবা বলছে কে মেয়ে ছেলে, ঘরে তো গেট বন্ধ, কে ঢুকবে? বলছে না গো, ঘরের মধ্যে কি একটা কথা বললো মেয়ে ছেলে, মনে হলো, চোখে দেখতে পাচ্ছে না, অদৃশ্য, কিন্তু মনে হলো যে মায়ের পাশে, মা তো খাটে শুয়ে রয়েছে সাইডে, মায়ের পাশেই নিচে দাঁড়িয়ে কেউ বলছে এটা আবার কি। মা তো এরকম করে দেখছে, নিজের মতো শুয়ে এরকম চিত হয়ে পড়ছে, পাশে দাঁড়িয়ে বলছে এটা আবার কি। যদি তোমাদের বিশ্বাস না হয়, আবার মায়ের মুখ থেকে ভিডিও করে তোমাদের শোনাবো। এটা তো গেল। এবার বলি, আমরা প্রায়, আমি তোমাদের সাথে ঘটনা শেয়ার করি, তোমরা অনেক ঘটনার মধ্যে গেট খোলার শব্দ পাও, গ্রিলের গেট খোলার। আজকে তোমাদের বলছি, দেখবে তোমরা অনেক ঘটনার মধ্যে গেট খোলার শব্দ পাবে, টাং করে আস্তে করে গ্রিলের গেট খোলার। কিছুদিন আগেও একটা আমি এডিট করিনি, ওইটা রেখেছিলাম, ঘটনা বলছিলাম। ভালো একটা সময়, তখন গ্রিল খোলার একটা, গ্রিল যেরকম লক থাকে না, টেনে খুলি, তো ঠিক গ্রিল খোলার টাং করে একটা শব্দ হয়েছে খুব ভালো করে। কোন ঘটনাটা যদি আমি পাই তোমাদের দিয়ে দেবো। আমি বাড়িতে একা থাকি, এখনো আমি একা আছি, আর আমাদের সরু ডগি সামনে, আমার চোখের সামনে ওখানে বসে আছে। বিশ্বাস করবে না,
প্রায় আমি তোমাদের সাথে ঘটনা শেয়ার করি, প্রায় ওই গ্রিলটা টানার মানে খোলার শব্দ হয়। আমি ভাবলাম হয়তো আমার ছেলে এসছে, কিন্তু কেউ আসে না, এই শব্দটা হয়। আজকে আমার প্রিন্সের, বিশ্বাস করবে না, তোমরা তো ঘটনা পেয়েছো ভূত সত্যির, প্রিন্সের শরীর খুব খারাপ, খুব খারাপ, আবল তাবল বকছে, এত বড় ছেলে কাঁপছে। দুপুরবেলা সারা দুপুর বসে বসে গা টিপেছি, হঠাৎ ওর গায়ে জ্বর। তারপর দুপুরবেলা খেলো না কিছু, পোলাও করেছিলাম, আলুর দম করেছিলাম, নিরামিষ, আজকে গণেশ চতুর্থী। বিশ্বাস করবে না দর্শক বন্ধু, তোমাদেরকে বলছি, প্রিন্স হাবি জাবি বকছে। আমি ওকে মাথার মধ্যে হাত দিয়ে বললাম, এ বাবা কি বলছিস, চুপ করে শোনা। তারপর আমি তো সোনুকে নিয়ে যাই বিকালবেলা ওকে একটু পটি করাতে, নিয়ে চলে গেছি। এখানে সারা দুপুর বৃষ্টি হয়েছে, তারপর বিকেলবেলা ছাড়ি বৃষ্টিটা, নিয়ে গেছি। আসলাম যখন, ও তখন আমার দিকে বড় বড় করে দেখছে প্রিন্স। আমি বললাম কি হয়েছে, এরকম করে দেখছি, শরীর কেমন আছে? বলছে মা তুমি এখনই আসলে? আমি বললাম হ্যাঁ। বলছে এর আগে কতবার গ্রিলের গেটটা টানার শব্দ হয়েছে, মনে হলো এই বোধহয় তুমি আসলে, কতবার। আমি বললাম এই তো তুই যখন থাকিস না তখনও হয়, কেউ থাকে না যখন তখন ওই গ্রিল টানার শব্দ হয়। তারপর আমার ছেলে ওদের যে গেমের ব্যাপারটা থাকে না, স্কট বলে না ও, তো তার এক বন্ধুর সাথে কথা বলছিল। বন্ধু বলছে কি হালচাল হে প্রিন্স ভাই আপকা, এসব কথা বলছিল। তখন ও বন্ধুটা ওকে বলছে, আজকেরই কথা বলছি, আজকের 5:30 পরে হয়েছে। বলছে আপকা ঘর মে কোন औरत है, আপকা মাম্মি হে, মানে বলছে আপনার ঘরে কেউ এরকম মহিলা আছে যে পাশ থেকে কথা বলছে। আমার ছেলে ফোনে কথা বলছে, ওখানে একজন মহিলা, মনে হচ্ছে মহিলাটি ফোনে কথা বলছে ছেলের সাথে। তখন আমার ছেলে বলছে না নেই নেই মেরা ঘর মে কোই নেই, মাম্মি তো মেরা ডগ হে না উসকো লেকে জাতি হে গায়ে, এরকম বলছে। তো সেই ছেলেটা যে শুনেছে, আমি তখন বলছি থাক হয়তো আশেপাশে কেউ কথা বলছিল সেটা ফোনে গেছে। বলছে না আমাদের আশেপাশে সেরকম বাড়ি নেই, আমরা তো একটা ফ্যাক্টরির মধ্যে থাকি, তোমরা অনেকেই দেখেছো এই ভুতুরে ফ্যাক্টরি। তো তখন সেই ছেলেটার সাথে আমাকে কথা বলালো, বলছে आंटी जी नमस्ते, आप तो नहीं थे घर में, प्रिंस भाई के साथ फोन में बात कर रहे थे, মানে হিন্দিতে বলছে, আমি তো হিন্দি পারি না। তো বলছে তখন মনে হচ্ছিল পাশ থেকে একজন औरत কথা বলছে। তাহলে ভাবো ভাবো, আমার মায়ের সাথে ঘটেছে 5 দিন আগে, আজকে আমার ছেলের সাথে। ওর শরীর খুব খারাপ, ওকে কালকে নিয়ে যাব ঝাড়াতে, গেলে পরে মিনি ব্লগ করে তোমাদের আমি যা ইচ্ছেতে শেয়ার করব, দেখো। আর সত্যি কথা বলতে মানে বাড়ির পরিস্থিতি খুব খারাপ, জানি না কেন এরকম হচ্ছে, কি কারণে, মানে খারাপ তো ছিলই। এখানে যে আমি তোমাদের কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম না, গাছপালাগুলো সব কাটার পর থেকে না পুরো একদম খারাপ হয়ে গেছে জায়গাটা, একদম খারাপ হয়ে গেছে। দর্শক বন্ধু তোমরা বিশ্বাস করো, মানে আমরা এখান থেকে বেরিয়ে যাব, থাকবো না। মা বাবা অনেক করে বলছে, আসলে এটা মায়ের বাড়ি তো, মা বাবা বলছে যে কেন যাবি, এত বড় বাড়ি ঘর আমরা কি করে থাকবো, গেলে পারে ইচ্ছা করে মা বাবা এখানে রেখে দিয়েছে, তো আমরা এরকম করে থাকতে পারবো না। মাকে বাবাকে বললাম তোমরাও চলো, তোমরাও এখান থেকে চলো, নাহলে আমাদের ছেড়ে দাও, কারণ আমরা এরকম করে ভয়ে ভয়ে থাকতে পারবো না। ভয়ের থেকে বড় কথা কি বলতো, এতটা সাহস নিয়েও থাকা যায় না, কারণ এই যে শরীর খারাপ হচ্ছে, ওরা হাবি করছে, কি হয় আমাদের সাথে তোমাদের বলে বুঝাতে পারবো না। পুরো পুরো মনে হয় না এই মনে হেঁটে হেঁটে কেউ এসে গেটটা খুললো, পুরো পায়ের হেঁটে আসার শব্দ হয়, কিন্তু যখনই এরকম করে জানলা দিয়ে দেখি কেউ নেই। আর কি বলবো, আর এগুলো বলছি ওরা শুনছে, আশেপাশে তো রয়েছে জানি। যাই হোক, তোমাদের এটা জানানো দরকার ছিল, তোমরা আমাদের পরিবারের মতো, যার জন্য বললাম। আমাদেরও এখন শুরু হয়েছে এখানে, দেখা যাক কি করতে পারি। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, কোনো রকম কিছু হলে অবশ্যই আমাকে জানিও, আমিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা আমার পরিবার। টাটা, গুড নাইট, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো টাটা।